প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা আমার কাছে যারা জীবনবিজ্ঞান পড়ো তারা একটা রিকোয়েস্ট করেছিলে যে এবিটিএ টেস্ট পেপার সলভ করতে। আমি সেই অনুযায়ী 2025-26 এবিটিএ টেস্ট পেপার সলভ করতে বসেছি। পেজ নাম্বার 31 লক্ষ্য করো। ক বিভাগ, 1-এর 1 দাগ। সূর্যশিশির নামক পতঙ্গভোগ উদ্ভিদের পাতার কোষিকাগুলি পতঙ্গদেহের সংস্পর্শে আসা মাত্র বেগে গিয়ে পতঙ্গকে চেপে ধরে। 4টি অপশান আছে। সিসমোনাসটি, এটি লজ্জাপতি গাছের পাতায় দেখা যায়। থার্মোনাসটি, এটি টিউলিপ ফুলে দেখা যায়। ফোটোনাসটি, এটি সূর্যমুখী পদ্ম উদ্ভিদে দেখা যায়, ফুলে দেখা যায়। আর কেমোনাসটি, এটি কিন্তু সূর্য শিশির উদ্ভিদের পাতায় দেখা যায়। অর্থাৎ এটি এক প্রকার রাসায়নিক পদার্থের তীব্রতার প্রভাবে ঘটে। তাহলে 1-এর 1 অপশান হবে ডি। মহিলাদের ক্ষেত্রে এফএসএইচ ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল থেকে ক্ষরিত হয়ে যে হরমোন ক্ষরণে উদ্দীপনা যোগায়। অপশান এ টিএসএইচ, অপশান বি এডিএইচ, অপশান সি ইস্ট্রোজেন, অপশান ডি এসিটিএইচ। এর মধ্যে অপশানটা হবে ইস্ট্রোজেন। অর্থাৎ এফএসএইচ অগ্রপিটুইটারি থেকে ক্ষরিত হয় এবং মহিলাদের দেহের ডিম্বাশয় ডিম্বথলি থেকে ইস্ট্রোজেন হরমোন ক্ষরণ করে। মাইটোসিস কোষ বিভাজনে কোন দশায় নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসের অবলুপ্তি দেখা যায়? খুব সোজা প্রশ্ন। মাইটোসিস কোষ বিভাজন দুটি পর্যায়ে ঘটে। একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস, নিউক্লিয়াস বিভাজন, আর একটা সাইটোকাইনেসিস মানে সাইটোপ্লাজম বিভাজন। ক্যারিওকাইনেসিস নিউক্লিয়াস বিভাজন প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজের মাধ্যমে ঘটে। তাহলে এই প্রোফেজ দশার শেষ পর্যায়ে নিউক্লিওলাস ও নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটে। অর্থাৎ 1-এর 3 অপশান হবে বি দাগ, অর্থাৎ প্রোফেজ। 1-এর 4, নিচের কোনটি মেন্ডেলের একসংকর জনন পরীক্ষায় F2 জনুর জিনোটাইপ অনুপাত? F2 জনুর জিনোটাইপ অনুপাত আমরা জানি যে মেন্ডেল একসংকর জনন পরীক্ষায় তিনি বিশুদ্ধ লম্বা মটর গাছের সঙ্গে বিশুদ্ধ বেটে মটর গাছের মধ্যে তিনি ইতর পরাগ সংযোগ ঘটান এবং F1 জনুতে তিনি সংকর লম্বা মটর গাছ দেখতে পান। এইবার এই F1 জনুতে উৎপন্ন উদ্ভিদগুলির মধ্যে তিনি আবার ক্রস করেন, এটা হচ্ছে স্বপরাগযোগ ঘটান। এবং F2 জনুতে তিনি লম্বা, বিশুদ্ধ লম্বা, সংকর লম্বা এবং বিশুদ্ধ বেটে উদ্ভিদ লক্ষ্য করেন। অর্থাৎ এই এক ভাগটা হচ্ছে বিশুদ্ধ লম্বা, 2 ভাগ হচ্ছে সংকর লম্বা এবং 1 ভাগ হচ্ছে বিশুদ্ধ বেটে। অর্থাৎ 1:2:1 এর জিনোটাইপ অনুপাত। উত্তর অপশানটা হবে এ। নেক্সট দেখো, প্রদত্ত ব্যাঘ্র প্রকল্পগুলির কোনটি আমাদের রাজ্যে অবস্থিত? নন্দীপুর এটা হবে না, সম্ভবত এটা বন্দিপুর হবে, কর্ণাটকের। শিমলিপাল উড়িষ্যা। সি দাগ হচ্ছে পশ্চিমবঙ্গে সুন্দরবন এবং কানহা মধ্যপ্রদেশের কানহা। তাহলে আমাদের রাজ্যে অবস্থিত সি দাগ, অর্থাৎ এটা সুন্দরবন। মানুষের অটোজমে থাকা জিন দ্বারা নিচের কোনটি নিয়ন্ত্রিত হয় না? এটি অপশানটা হবে, এখানে অপশান আছে এ রোলারজিভ, বি হিমোফিলিয়া, সি থ্যালাসেমিয়া, ডি কানের যুক্ত লতি। এর মধ্যে অপশানটা হবে বি দাগ, অর্থাৎ বি হচ্ছে হিমোফিলিয়া। হিমোফিলিয়া অটোজম দ্বারা নিয়ন্ত্রিত হয় না, এটি এক্স ক্রোমোজোম দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং প্রচ্ছন্নধর্মী জিনের প্রভাবে ঘটে। এইরকম আরেকটি রোগ আছে আমাদের সিলেবাসে, সেটির নাম হচ্ছে বর্ণান্ধতা। তাহলে অপশান বি হচ্ছে এর উত্তর। নেক্সট, অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে একসংকরায়ন পরীক্ষায় F2 জনুতে ফিনোটাইপের অনুপাত কী হবে? আমরা জানি যে অসম্পূর্ণ প্রকটতা হচ্ছে মেন্ডেলের একসংকর জননের একটি ব্যতিক্রমী ঘটনা এবং এক্ষেত্রে এই পরীক্ষাটি করেছিলেন বিজ্ঞানী কোরেন্স। তিনি সন্ধ্যামালতী উদ্ভিদে একটি লাল ফুলের সঙ্গে একটি বিশুদ্ধ লাল ফুলের সঙ্গে একটি বিশুদ্ধ সাদা ফুলের মধ্যে ক্রস করেন এবং F1 জনুতে তিনি সমস্ত এই যে গোলাপি এটা কিন্তু গোলাপি ফুল দেখতে পান। এবং এর মধ্যে তিনি যখন স্বপরাগযোগ ঘটান তখন F2 জনুতে লাল, গোলাপি এবং সাদা ফুল 1:2:1 অনুপাতে তিনি লক্ষ্য করলেন
অর্থাৎ 1 ভাগ হচ্ছে বিশুদ্ধ সাদা, বিশুদ্ধ লাল, 2 ভাগ হচ্ছে গোলাপি এবং 1 ভাগ হচ্ছে সাদা, অর্থাৎ 1:2:1 এটা হচ্ছে ফিনোটাইপ অনুপাত। অর্থাৎ F2 জনুর ফিনোটাইপ অনুপাত ছিল 1:2:1, অর্থাৎ অসম্পূর্ণ প্রকটতায় এক সংখ্যার জন্য F2 জনুর ফিনোটাইপ অনুপাত হচ্ছে, এর উত্তরটা হবে ডি দাগ, অর্থাৎ ডি, অপশান ডি 1:2:1। ফার্নের জনুক্রমে 1-8 দাগ দেখো, ফার্নের জনুক্রমে প্রদত্ত কোন দশাটি রেণুধর দশার অন্তর্গত নয়, অর্থাৎ লিঙ্গধর দশার অন্তর্গত, এটা হচ্ছে অপশান এ প্রোথেলাস, অর্থাৎ এ দাগ হচ্ছে প্রোথেলাস, যাকে লিঙ্গধর জনু বলে। নেক্সট দেখো 1-9, কোনো একটি খাদ্য শৃঙ্খলে ক্লোরিনযুক্ত কীটনাশক প্রবেশ করলে নিচের কোন ঘটনাটি ঘটে? ক্লোরিন আমরা জানি যে ক্লোরিনেটেড হাইড্রোকার্বন, ডিডিটি, বিআইসি ইত্যাদি যে কীটনাশক আছে তার মধ্যে থাকে, এবং এগুলো কৃষিক্ষেত্র থেকে জলাশয়ে প্রবেশ করে এবং সেখানে পুষ্টি স্তরে, প্রাণীদের পুষ্টি স্তরে প্রবেশ করে খাদ্য শৃঙ্খলের মাধ্যমে, এবং নিচু পুষ্টি স্তর থেকে যখন উঁচু পুষ্টি স্তরে প্রাণীদের দেহে পৌঁছায় তখন তার শক্তি ক্রমবর্ধমান ভাবে বৃদ্ধি পায়। এই ঘটনাটার নাম হচ্ছে জীব বিবর্ধন। আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখিয়েছিলাম যে ফাইটোপ্লাঙ্কটনে যখন এটা প্রবেশ করছে তখন তার পরিমাণ 0.000, 4টে জিরোর পরে 3 থাকছে, এবং ক্রমান্বয়ে এটা যখন মৎস্যভোগ পাখির ক্ষেত্রে যাচ্ছে তখন সেটা 5 ppm হচ্ছে, অর্থাৎ 0.00000 4টে জিরো 3 থেকে এটা মৎস্যভোগ পাখিদের ক্ষেত্রে 5 ppm মানে পার্টস পার মিলিয়ন গিয়ে পৌঁছাচ্ছে, অর্থাৎ এটা জীব বিবর্ধন, অর্থাৎ মৃত্তিকা দূষণের একটি প্রভাব হচ্ছে জীব বিবর্ধন। ল্যামার্কের তত্ত্বের সঙ্গে যুক্ত শব্দগুচ্ছ কোনটি? ল্যামার্কের তত্ত্বের প্রতিপাদ্য বিষয়গুলো আমরা জানি। 1 নম্বর হচ্ছে পরিবেশের প্রভাব, 2 নম্বর হচ্ছে অর্জিত অঙ্গের ব্যবহার অব্যবহার সূত্র, এবং 3 নম্বর হচ্ছে অর্জিত গুণের বংশানুসরণ সূত্র, এবং 4 নম্বর হচ্ছে নতুন প্রজাতির সৃষ্টি বা উদ্ভব। এর মধ্যে দেখো এই সি অপশানটা রয়েছে, এখানে মিলে যাচ্ছে অর্জিত গুণের বংশানুসরণ, অর্থাৎ 1-10। 1-10 উত্তর হবে সি। নিচের 1-11 দেখো, নিচের কোনটি অস্থিযুক্ত মাছের পটকা গ্যাস শোষণ করে নেয়? পটকা গ্যাস শোষণ করে নেয়। নিচের কোনটি অস্থিযুক্ত মাছের পটকা গ্যাস শোষণ করে নেয়? গ্যাস শোষণ করে নেয়, নিশ্চয়ই আমরা গ্যাস শোষণ করে নেয়। আমি একটা পটকা ছবি আঁকছি, দেখো এই হচ্ছে মাছের একটি পটকা। এই দেখো এই পটকার এখানে একটা গ্রন্থি আছে যাকে রেড গ্রন্থি বলে, আর এই পশ্চাৎ প্রকোষ্ঠে আছে হচ্ছে রেটিয়া মিরাবিলিয়া। এটা হচ্ছে রেটিয়া মিরাবিলিয়া। রেড গ্রন্থি থেকে গ্যাস যখন নির্গত হয় তখন পটকা, যেহেতু দুটো প্রকোষ্ঠ, এটা ফুলে ওঠে এবং মাছের দেহের আপেক্ষিক গুরুত্ব কম হয়, হ্রাস পায়, এবং মাছ জলের উপরে ভেসে উঠতে পারে। আর পশ্চাৎ প্রকোষ্ঠে অবস্থিত রেটিয়া মিরাবিলিয়া নামক এটা হচ্ছে রক্তজালক। যখন গ্যাসটা শোষিত হয় তখন মাছের দেহের আপেক্ষিক গুরুত্ব বৃদ্ধি পায় এবং মাছ কিন্তু জলের নিচে গভীরতায় নামতে পারে। উদস্থিতিক অঙ্গ, তাহলে নিশ্চয়ই এটার উত্তর হবে রেটিয়া মিরাবিলিয়া। তাহলে আমরা নিশ্চয়ই এটা বুঝতে পারলাম যে রেটিয়া মিরাবিলিয়া, এই অপশান নাম্বার ডি। পূর্ব হিমালয়ে জীববৈচিত্র্যের হটস্পটের একটি বিপন্ন প্রজাতি হলো লায়ন টেল ম্যাকক। এটি পশ্চিমঘাট শ্রীলঙ্কাতে পাওয়া যায়। ওরাংওটাং এটা সুন্দরল্যান্ডে পাওয়া যায়। রেড পান্ডা এটাই পূর্ব হিমালয়ে পাওয়া যায়। আর নীলগিরি থর এটাও কিন্তু পশ্চিমঘাট শ্রীলঙ্কায় পাওয়া যায়। তাহলে উত্তরটা অপশান হবে সি। নিচের কোন জীবাণুটি নাইট্রিফিকেশনে অংশগ্রহণ করে? নাইট্রিফিকেশন মানে আমরা জানি অ্যামোনিয়া থেকে নাইট্রাইট, নাইট্রাইট থেকে নাইট্রেট। তাহলে এটা দুটি পর্যায়ে ঘটে। প্রথম পর্যায়ে নাইট্রোসোমোনাস অ্যামোনিয়া থেকে নাইট্রাইট করে, এবং তারপরেরটা হচ্ছে নাইট্রোব্যাক্টার, সেখানে নাইট্রাইট থেকে নাইট্রেটে পরিণত হয়। তাহলে অপশান হচ্ছে এ। 1-14 দেখো, উটের অতিরিক্ত জলক্ষয় সহনের ক্ষমতার সঙ্গে
সম্পর্কিত অভিযোজিত বৈশিষ্ট্যটি হলো, অর্থাৎ আমরা জানি যে উটের যে লোহিত কণিকা অর্থাৎ আরবিসি, এটা হচ্ছে ডিম্বাকার লোহিত কণিকা এদের দেখা যায়। ফলে যখন এদের দেহে জল কমে যায়, জলের পরিমাণ, তখন সরু রক্তনালীর মধ্যে দিয়ে এটা সহজে চলাচল করতে পারে, চুপসে যায় না। এবং এটাও আমরা জানি যে এর প্রসারণ ক্ষমতা প্রায় 240%। ফলে অভিস্রবণ চাপের তারতম্যের জন্য এটা ফেটে যায় না, কারণ যখন এরা প্রচুর পরিমাণে জলটা পান করে, 25 থেকে 30 গ্যালন জল পান করে, তখন এইগুলো ফেটে যায় না, অর্থাৎ আরবিসিগুলো ফেটে যায় না। নেক্সট হচ্ছে পৃথিবীতে প্রাণের সৃষ্টির সময় পরিবেশে যে গ্যাসটি অনুপস্থিত ছিল, অর্থাৎ তখন তো অক্সিজেন ছিল না, বিজারক পরিবেশ ছিল, অর্থাৎ অক্সিজেন ছিল না, এটা মনে রাখতে হবে। বি দাগ, 1-15 বি। এবার 2 দাগ আমরা লক্ষ্য করব। শূন্যস্থান আছে কতগুলো। আচার্য জগদীশচন্দ্র বসু লজ্জাপতি এবং বনচারাল উদ্ভিদের বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়ে উদ্ভিদের ড্যাশ ধর্মটি প্রমাণ করেন। আমরা জানি যে এর উত্তরটা হবে সংবেদনশীলতা। সংবেদনশীলতা ধর্মটি প্রমাণ করেন। শূন্যস্থানে লিখবে সংবেদনশীলতা। এবং যে যন্ত্রের মাধ্যমে তিনি এটি প্রমাণ করেছিলেন সেই যন্ত্রটির নাম হচ্ছে ক্রেস্কোগ্রাফ। এটাও কিন্তু প্রশ্ন কয়েকবার মাধ্যমিকে দিয়েছে। মানুষের মধ্যে যদি মেয়োসিসের পরিবর্তে মাইটোসিস দ্বারা গ্যামেট উৎপন্ন হতো, খুব ভালো প্রশ্ন, তবে অপত্য সন্তানের একটি দেহকোষে অটোজমের সংখ্যা কত হতো? দেখো, মানুষের মধ্যে যদি মেয়োসিস বিভাজন, মেয়োসিসের পরে যদি মাইটোসিস হতো, অর্থাৎ মানুষের জনন মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা কত থাকে? 44টি অটোজম থাকে। আর পুরুষের ক্ষেত্রে 2টি সেক্স ক্রোমোজোম থাকে। মহিলাদের ক্ষেত্রেও ঠিক একই রকমভাবে 44টি অটোজম এবং 2টি সেক্স ক্রোমোজোম, দুটি এক্স থাকে। এবার এক্ষেত্রে যদি মাইটোসিস হয়, মেয়োসিস না হয়ে, তাহলে এই অটোজমগুলো যেমন আছে তেমন থাকবে, অর্থাৎ 44টি যোগ 44টি এই যোগ হবে, অর্থাৎ অটোজমের সংখ্যা কত হবে? 88 হবে। কেমন? যেহেতু এটা অটোজম বলেছে, তাহলে এর উত্তরটা কত হবে? নিশ্চয়ই বুঝতে পেরেছ যে এর অটোজমের সংখ্যা হবে 88। আর টোটাল ক্রোমোজোম যদি বলতো, তাহলে এই দুটো আর দুটো 4টে যোগ হতো, তখন এটা 92 হতো। কিন্তু আমাকে তো বলেছে এটা অটোজমের সংখ্যা, সেই জন্য এটা বলতে হবে 88। নেক্সট দেখো 2-3, মানুষের পপুলেশনে এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন গঠিত একটি রোগ হলো। এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন গঠিত রোগ নিশ্চয়ই আমরা জানি যে অলরেডি আমরা এটা পড়েছি এবং অনেকগুলো সলভ করেছি। দুটো আছে রোগ, একটা হচ্ছে থ্যালাসেমিয়া, হলো একটা হচ্ছে হিমোফিলিয়া এবং আরেকটি হচ্ছে বর্ণান্ধতা। 2-4 দেখো, আধুনিক ঘোড়ার খুর হলো তাদের পূর্বপুরুষের ড্যাশ নং আঙুলের রূপান্তর। খুব সহজ প্রশ্ন। 3 নং আঙুলের রূপান্তর। 3 নং আঙুলটি খুঁড়ে পরিণত হয়েছিল। 2-5, নাইট্রোজেন চক্রের ড্যাশ পর্যায়ে অ্যামোনিয়া কতগুলি ব্যাকটেরিয়ার মাধ্যমে নাইট্রাইট এবং নাইট্রেটে রূপান্তরিত হয়? নাইট্রোজেন চক্রের যে 4টি পর্যায়, তার মধ্যে এটা হচ্ছে নাইট্রিফিকেশান। আমরা জানি নাইট্রোজেন চক্রের 4টি পর্যায়। প্রথম হচ্ছে নাইট্রোজেন ফিক্সেশান, তারপর হচ্ছে অ্যামোনিফিকেশান, তারপর হচ্ছে নাইট্রিফিকেশান এবং তবে ডিনাইট্রিফিকেশান। অর্থাৎ এটার উত্তরটা হবে তাহলে কী হবে? নাইট্রিফিকেশান। 2-6, বাজারে বহুল বিক্রিত বোতলজাত ঠান্ডা পানীয় প্রস্তুত করতে ড্যাশ জলের প্রচুর অপচয় ঘটে। সম্ভবত এটা মিষ্টি জলেরই অপচয় হবে, মিষ্টি জলে লিখবে। সত্য মিথ্যা দেখো। ট্রপিক চলন হলো উদ্ভিদের বৃদ্ধিজনিত চলন। এটা সত্য, কারণ ট্রপিক চলন অক্সিজেনের প্রভাবে ঘটে এবং এই জন্যে একে বৃদ্ধিজনিত আবিষ্ট বক্র চলনও বলা হয়। 2-8, মাইটোসিস বিভাজনে ক্রসিং ওভার ঘটে। এটা মাইটোসিস বিভাজনে ঘটে না, এটা মিথ্যা। মেয়োসিস বিভাজনে ঘটে, ক্রসিং ওভার ঘটে। ক্রসিং ওভার মানে জানো যে ক্রসিং ওভার হচ্ছে নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে খণ্ড বিনিময়টাকেই ক্রসিং ওভার বলে। তোমাদের আমি সংজ্ঞা দেখিয়েছিলাম, ছবি এঁকে দেখিয়েছিলাম যে মেয়োসিস 1-এ প্রোফেজ 1-এর প্যাকাইটিন উপদশায় দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে খণ্ড বিনিময়কে ক্রসিং ওভার বলে। নেক্সট দেখো 2-9, মেন্ডেল তার বংশগতি সংক্রান্ত পরীক্ষাগুলোর বর্ণনায় জিন শব্দটি ব্যবহার করেছিলেন। এটা মিথ্যা, তিনি ফ্যাক্টর শব্দটি ব্যবহার করেছিলেন। 2-10, বাষ্পমোচন হার
হ্রাস করার জন্য ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হয়। হ্যাঁ, এটা সত্য, কাঁটায় রূপান্তরিত হয়েছে। এবং ক্যাকটাস হচ্ছে জিরোফাইট উদ্ভিদ, মরুভূমিতে জন্মায়। এদের কাণ্ডটি পাতার আকারে পরিণত হয়, একে ফাইলোক্লেট বলে। আর পাতাগুলো কাঁটায় পরিণত হয় বাষ্পমোচন রদ করার জন্য। 2-11 দেখো, নিষ্ক্রিয় অঙ্গসমূহ অভিসারী বিবর্তনকে নির্দেশ করে। আমরা না, এটা মিথ্যা। নিষ্ক্রিয় অঙ্গসমূহ না, এটা হবে সমবৃত্তীয় অঙ্গ। সমবৃত্তীয় মানে একই রকম কাজ করে, কিন্তু উৎপত্তি এবং গঠন আলাদা হবে। উদাহরণ হিসাবে তুমি বলতে পারো পাখির ডানা এবং পতঙ্গের ডানা। পাখির ডানা হচ্ছে পালক দিয়ে তৈরি, অস্থি দিয়ে তৈরি। পতঙ্গের ডানা হচ্ছে কিউটিকল দিয়ে তৈরি। অর্থাৎ দুটো ডানার পার্থক্য থাকে, কিন্তু উভয়ই কিন্তু তাদের ডানাকে ওড়ার কাজে ব্যবহার করে, অর্থাৎ বৃত্তি এক, কাজ এক। তাই এরা অভিসারী বিবর্তনকে সমর্থন করে। অর্থাৎ এটা হচ্ছে, নিশ্চয়ই আমরা ব্যাখ্যাটা করতে পারলাম, নিশ্চয়ই বুঝতে পেরেছ, এটা হচ্ছে মিথ্যা। কোরয়েড লেন্সের বক্রতা ও আকারের পরিবর্তন ঘটিয়ে চোখের উপযোজনে সাহায্য করে? না, কোরয়েড এটা করে না। এটা হচ্ছে সিলিয়ারি পেশি করে, বক্রতা ও আকারের পরিবর্তন ঘটিয়ে চোখের উপযোজনে সাহায্য করে। তাহলে এটা মিথ্যা। কোরয়েডের কাজ আমরা জানি যে অক্ষিগোলকের ভেতরে আলোর প্রতিফলন রোধ করে আর বিভিন্ন স্তরে পুষ্টি যোগায়। এবার আমরা এ আর বি স্তম্ভটা মিলিয়ে দেখব। লক্ষ্য করো, জিব্বেরেলিন। জিব্বেরেলিনের এখানে একটা কাজ আছে, দেখো। জিব্বেরেলিন কী করে? মুকুল ও বীজের সুপ্তদশা ভঙ্গ করে। অর্থাৎ সুপ্তদশা মানে জানো যে প্রতিটি বীজ একটি নির্দিষ্ট সময়কাল পর্যন্ত তার জীবনী শক্তি প্রকাশ করতে পারে না, তাকে সুপ্তদশা বলে। জিব্বেরেলিন হরমোনের প্রভাবে বিভিন্ন উৎসেচকগুলো সক্রিয় হয়, ফলে বীজের সুপ্তদশা ভেঙে যায় এবং বীজটি দ্রুত অঙ্কুরিত হয়। তাহলে ডি দাগ এর উত্তর। শাখা কলম। শাখা কলম নিশ্চয়ই জানো। শাখা কলম হচ্ছে গোলাপ, কারণ আমরা জানি যে হরমোন পুরো এই IBA এবং NAA এই দুটো হরমোন গোলাপ গাছের ডাল কেটে তাকে ওই হরমোন দুটির মধ্যে চুবিয়ে যদি মাটিতে আমরা রোপণ করি, তাহলে সেখান থেকে অস্থানিক মূল সৃষ্টি হয়, শাখা কলম সৃষ্টি হয়। নেক্সট দেখো 2-15 দেখো, সমসমস্ত অঙ্গ। সমসমস্ত অঙ্গ দেখো, উৎপত্তি আর গঠন এক হবে, কিন্তু কাজ আলাদা হবে। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি মানুষের হাত এবং ঘোড়ার অগ্রপদ, উভয়ই কিন্তু এই অগ্রপদগুলো কী দিয়ে তৈরি? অস্থিগুলো নাম তোমরা নিশ্চয়ই জানো, যে হিউমেরাস, রেডিয়াস, আলনা, কার্পাল, মেটাকার্পাল এবং ফ্যালেঞ্জেস দিয়ে গঠিত। কিন্তু আমরা যেমন আমাদের হাত দিয়ে কোনো সূক্ষ্ম কাজ করি, কিছু ধরার জন্য ব্যবহার করি, কিন্তু ঘোড়া তার অগ্রপদ দিয়ে শক্ত মাটিতে দৌড়াবার কাজে ব্যবহার করে। অর্থাৎ দুজনের কাজ কিন্তু ভিন্ন, কিন্তু উৎপত্তি গঠন এক। তাহলে নিশ্চয়ই এর অপশানটা হবে ই। নেক্সট দেখো, কুঞ্চিত ও হলুদ বর্ণের বীজযুক্ত মটর গাছের জিনোটাইপ কী হবে? এখানে দেখো, কুঞ্চিত ও হলুদ রঙের বীজযুক্ত মটর গাছের জিনোটাইপ, ছোট হাতের দুটো আর আছে, ছোট হাতের দুটো আর এবং বড় হাতের দুটো ওয়াই। এছাড়াও আর একটা হতে পারে কি? এছাড়াও আর একটা হতে পারে ছোট হাতের দুটো ওয়াই, ছোট হাতের দুটো আর, একটা বড় হাতের ওয়াই, একটা ছোট হাতের ওয়াই। এটাও কিন্তু একটা অপশান হতে পারে। নিশ্চয়ই এটার অপশানটা এ হবে। জলাভূমি। জলাভূমি কী করে? জলাভূমি ভূগর্ভস্থ জলের পুনর্নবীকরণে সাহায্য করে। জলাভূমি হচ্ছে প্রাকৃতিক বৃক্ষ। নেক্সট হচ্ছে 2-18 দেখো, থাইমিন ও ইউরাসিল। থাইমিন ও ইউরাসিল কি? এটা হচ্ছে পিরিমিডিন ক্ষারক। পিরিমিডিন ক্ষারকগুলো তোমরা নাম জানো, যে থাইমিন, ইউরাসিল এবং সাইটোসিন। থাইমিন এবং ইউরাসিল যদি বলে, এটা কিন্তু আরএনএ তার পিরিমিডিন ক্ষারক। ডিএনএর পিরিমিডিন ক্ষারকগুলো হতো থাইমিন এবং সাইটোসিন। তাহলে এর পর্যন্ত বুঝতে পেরেছ। নেক্সট 2-19 দেখো, বিশুদ্ধিষ্ঠ শব্দটি বেছে লেখো। গুরু মস্তিষ্ক, হাইপোথ্যালামাস, পন্স, থ্যালামাস। অপশানটা হবে পন্স। যেহেতু পন্স এটি পশ্চাৎ মস্তিষ্কের অংশ, পশ্চাৎ মস্তিষ্ক 3টি অংশ নিয়ে গঠিত, পন্স, লঘু মস্তিষ্ক এবং সুষুম্না শীর্ষক। তাহলে আর বাদবাকিগুলো হচ্ছে অগ্র মস্তিষ্কের অংশ। সোয়ান কোষ কোথায় অবস্থিত? সোয়ান কোষ অক্সানের উপরে যে আবরণটা আছে, সেই আবরণটা হচ্ছে নিউরিলিমা, এবং তার ভেতরে বাইরের দিকে নিউরিলিমা এবং তার ভেতরে থাকে হচ্ছে মায়োলিন সিদ। অর্থাৎ মায়োলিন সিদ এবং নিউরিলিমা মাঝখানে এই সোয়ান কোষ নিউক্লিয়াস যুক্ত কোষ থাকে, যা মেডুলারি আবরণ গঠনে সাহায্য করে। এটি এক প্রকার নিউরোগ্লিয়া। নেক্সট 2-21 দেখো, নিচের
সম্পর্কযুক্ত একটি শব্দ জোড় দেওয়া আছে, প্রথমটি বুঝে দ্বিতীয়টি তোমাকে পূর্ণ করতে হবে। মাইটোসিস কোথায় ঘটে? দেহকোষ মানে ভ্রূণমূলে ঘটে। মেয়োসিস কিন্তু কোথায় ঘটবে? এটা রেণু মাতৃকোষে ঘটবে। কেমন? নিশ্চয়ই এটা বুঝতে পারলাম, রেণু মাতৃকোষে ঘটে। আচ্ছা, নেক্সট দেখো 2-22। মেন্ডেল তার দ্বিসংকর জনন পরীক্ষা থেকে কোন সূত্রে উপনীত হয়েছিলেন? মেন্ডেল তার দ্বিসংকর জনন পরীক্ষা থেকে স্বাধীন সঞ্চারণের সূত্রে উপনীত হয়েছিলেন। এটা প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এই বছরের, মুখস্থ করবে। আমি সূত্রটা বলছি যে কোনো জীবের 2 বা ততোধিক জোড়া যদি তাদের মধ্যে সংকরণ বৈশিষ্ট্যের মধ্যে সংকরণ ঘটানো যায়, তাহলে সেই বৈশিষ্ট্যটা কিন্তু জনিত্রী জীব থেকে অপত্য জনুতে সঞ্চারিত হয়, এবং সেই সঞ্চারণের সময় শুধুমাত্র গ্যামেট গঠনের মাধ্যমে পরস্পর থেকে পৃথক হয়ে যায় তাই নয়, উপরন্তু প্রত্যেকটি বৈশিষ্ট্য স্বাধীনভাবে যে কোনো বিপরীত বৈশিষ্ট্যের সঙ্গে সম্ভাব্য সকল প্রকার সমন্বয়ে সঞ্চারিত হয়। এইটা মুখস্থ করে ফেলবে একেবারে। আচ্ছা দেখো পরেরটা দেখো, সুস্থ মানুষের মধ্যে দেখা যায় এমন একটি বংশানুক্রমিক সঞ্চারিত প্রকরণের নাম। খুব সোজা, এটা হচ্ছে মুক্ত কানের লতি, সংযুক্ত কানের লতি, রোলার জীব, স্বাভাবিক জীব, এগুলো উদাহরণ দেবে। সুন্দরীর পাতার ত্বকে অবস্থিত লবণগ্রন্থির ভূমিকা কী? আমরা জানি যে সুন্দরী গাছ হচ্ছে হ্যালোফাইট উদ্ভিদ, লবণাক্ত মাটিতে জন্মায়, যে মাটিতে সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং ম্যাগনেসিয়াম সালফেট লবণ প্রচুর মাত্রায় থাকে, প্রচুর পরিমাণে। এরা কিন্তু এত জল থাকা সত্ত্বেও জল শোষণ করতে পারে না। এই মৃত্তিকার নাম হচ্ছে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা, তোমরা জানো। এবং এদের একটা অভিযোজন দেখা যায়, পাতায় লবণগ্রন্থি দেখা যায়। ফলে লবণের পরিমাণ যখন দেহে শোষিত হয় বেশি পরিমাণে, তখন এই লবণগ্রন্থিতে জমা থাকে এবং পাতাকে পত্রমোচনের মাধ্যমে এই অতিরিক্ত লবণকে রেচিত করে। তাহলে এটা হচ্ছে একটা এদের নিশ্চয়ই তো জানো যে এটা হচ্ছে একটা শারীরবৃত্তীয় অভিযোজন। তোমাদের আমি বলেছিলাম সুন্দরী উট, সূত্রটা মনে থাকবে নিশ্চয়ই। কাটা গাছে পায়রা বসে মাছ খায়, কাটা গাছে পায়রা বসে মাছ খায়, ক্যাকটাস, পায়রা এবং মাছের অভিযোজন। এটা হচ্ছে তোমাদের অঙ্গসংস্থানিক অভিযোজন। সুন্দরী উট, এই দুটো সুন্দরী গাছ এবং উট, এটা হচ্ছে শারীরবৃত্তীয় অভিযোজন। আর দুটো অভিযোজন আছে যেগুলো হচ্ছে আচরণগত অভিযোজন। নিশ্চয়ই তোমরা এটা মনে থাকবে, তোমাদের পড়িয়েছিলাম। আচ্ছা 2-25টা দেখো, নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, খুঁজে বার করো সেটি কোনটা। আচ্ছা খুব ভালো কথা, দেখো এর মধ্যে সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার আছে, অর্থাৎ বায়ুতে ভাসমান যে সমস্ত সূক্ষ্ম ধূলিকণা, তারপরে ধুলোবালি যেগুলো থাকে, তাকে এসপিএম সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার বলে, যা বায়ু দূষণের একটি কারণ। আরেকটি বায়ু দূষণের কারণ হচ্ছে গ্রিনহাউস গ্যাস, আর তার জন্যে কিন্তু আমাদের এই ফুসফুসের দুটো রোগ হয়, একটা হচ্ছে ব্রঙ্কাইটিস আর একটা হচ্ছে অ্যাজমা। তাহলে এই বায়ু দূষণ, এই তিনটেই কিন্তু বায়ু দূষণের মধ্যে অন্তর্গত। স্থানীয় মানুষ ও বন দপ্তরে যৌথভাবে জঙ্গল পুনরুদ্ধারের জন্য যে ব্যবস্থাটি অনুসরণ করেন তার নাম লেখো। এটি হচ্ছে, তোমরা জানো যে 1971 পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলায় আরাবাড়ি শাল অরণ্যে এই প্রকল্পটি চালু করেছিলেন একজন ফরেস্ট ডেভেলপমেন্ট অফিসার। তার নামটা অজিত কুমার ব্যানার্জি, কেমন? এবং ওই স্থানীয় মানুষের চাহিদা অনুযায়ী তিনি সেই শাল অরণ্য, ধ্বংস হয়ে যাওয়া শাল অরণ্যকে পুনরুদ্ধার করেন এবং ওইখানকার স্থানীয় মানুষকে তিনি এই প্রকল্পের সঙ্গে যুক্ত করেছিলেন। গাছ কাটার পরিবর্তে তাদের বিকল্প আয়ের ব্যবস্থা করেছিলেন এবং এই জন্য এই প্রকল্পটি সার্থক হয়েছিল। এবং পরবর্তীকালে এই প্রকল্পটি 1990 সালে ইন্দিরা বৃক্ষ মিত্র পুরস্কারও পেয়েছিল। তাহলে এই প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট। এবারে মাধ্যমিক পরীক্ষায় কিন্তু জিএফএম আসার চান্স আছে। তোমরা এটা প্রশ্নটা খুবই ভালো করে মুখস্থ করবে। আজ এই পর্যন্ত, আমি পরের ভিডিও আবার নিয়ে আসছি খুব শীঘ্রই, তোমরা সাবস্ক্রাইব করবে।